মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে সম্পর্ক আরও সুদৃঢ় করার আশা দুদেশের সরকার প্রধানের। পিকে কেলেঙ্কারিতে নাম এলেও ধরাছোঁয়ার বাইরে এসকে সুর ও শাহ আলম। বাংলাদেশ ব্যাংকে সুথি অভিযানের তাগিদ, বান্ধবীদের ব্যবহার করে ভুয়া ঋণ নিতেন প্রশান্ত কুমার। শ্রীলঙ্কার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামীতে আরও দৃঢ় ও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তিনি বলেন, সমৃদ্ধির স্বার্থেই সম্ভাবনার খাতগুলো চিহ্নিত করে এগিয়ে যেতে হবে। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন রাজাপাকসে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুই একমাত্র ভূমিপুত্র হয়ে বাংলার মানুষের শাসনভার গ্রহণ করেছিলেন। এর আগে গতকাল সকালে ঢাকায় পৌঁছলে বিমানবন্দরে অতিথি সরকার প্রধানকে স্বাগত জানান শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। জাতির পিতার জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের তৃতীয় দিনে শুক্রবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অতিথি সরকার প্রধান মাহিন্দা রাজাপাকসেকে সঙ্গে নিয়ে যোগ দেন উঠে আসে একজন মানুষ। বিশিষ্টজনদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শ উঠে আসে এই মঞ্চে। এ সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরভ ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। Russia is ready to continue bilateral political dialogue. সম্মানিত অতিথির বক্তব্যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বলেন, অনন্য মাত্রার মুক্তিকামী নেতা শেখ মুজিবের বাংলা এখন পৃথিবীর বিস্ময়। Bangabandhu Sheikh Mujibur Rahman was a person of principles who dedicated his entire life for the Bengali people. সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কুচক্রীরা। স্বাধীনতার ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা মুছে ফেলা হয়েছিল, ভাষা আন্দোলনের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল, কিন্তু সত্যকে কখনো কেউ মুছে ফেলতে পারে না। জাতির পিতার স্বপ্ন পূরণেই দেশ সমৃদ্ধির সোপানে অধিষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বঙ্গ বলেন, পূর্ববঙ্গ বলেন, বা পাকিস্তান আমলে সেই পূর্ব পাকিস্তান বলেন, স্বাধীনতার পরে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর যারা এসেছে তাদেরও জন্ম কিন্তু কারো বাংলাদেশের মাটিতে হয়নি। এই ভূমি পুত্র বা এই ভূমির সন্তান একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার তর্জনীর ইশারায় নিরস্ত্র বাঙালি সশস্ত্র যুদ্ধে পরাধীন ভূমিকে স্বাধীন করেছে, সেই বঙ্গবন্ধুর টানেই বাংলাদেশে মুজিব শতবর্ষে ছুটে আসছেন একের পর এক সরকার ও রাষ্ট্রপ্রধান। এই অনুষ্ঠানে তারা যোগ দিয়ে বললেন, বঙ্গবন্ধুর রাষ্ট্র ও জীবন দর্শন শুধু এক প্রজন্মের জন্য নয়, বরং বাঙালির ভবিষ্যৎ জাতি গঠনেও বড় ভূমিকা রাখবে। এর আগে শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাহিন্দা রাজাপাকসে। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে সেখানে সশরীরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সামাজিক দূরত্ব মেনে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার আর গান স্যালুটে রাষ্ট্রাচারের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বাংলাদেশে স্বাগত জানানো হয় এই অতিথিকে। দেবাশিস রায়, সময় সংবাদ। শ্রীলঙ্কা বাংলাদেশের মধ্যে হওয়া আংশিক বাস্তবায়িত চুক্তিগুলো পুরো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। এ সময় তিনি আরও জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন রাজাপাকসে। আবারও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNHCR এর সদস্য পদ পেতে শ্রীলঙ্কার সমর্থনও চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। হিউম্যান রাইটস কাউন্সিলে আমরা সদস্য, আগামীতে আমরা সদস্য হতে চাই। উনি বললেন, নিশ্চয়ই তারা আমাদের ভোট দেবেন। মায়ানমার তাদের বন্ধু দেশ, সুতরাং এ ব্যাপারে 4 বছর হয়ে গেছে, একটা রোহিঙ্গা যায়নি। বলছি যে আপনারা ওদের সাথে একটু আলাপ করলে ভালো। যে দেন উনি বললেন, নিশ্চয়ই দিস ইজ এ সিরিয়াস ইস্যু, এই ব্যাপারে আমরা আপনাদের পাশে আছি। অনেকগুলো এগ্রিমেন্ট করেছিলাম, সেগুলো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সেই ব্যাপারে উনি যেন একটু সজাগ দৃষ্টি নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন উল্লেখ করে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব পাশ হয়েছে।
117তম কংগ্রেসের প্রথম সেশনে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর শিরোনামে প্রস্তাবটি উত্থাপন করা হয়। প্রস্তাবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য লড়াইকে স্মরণ করা হয়। একই সঙ্গে স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানানো হয়। প্রস্তাবটি পেশ করেন ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেস। এতে বেশ কয়েকজন ডেমোক্রেটিক প্রতিনিধি সমর্থন করেন। মোদি হাসিনা নেতৃত্ব বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমিতে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশিদের জাতির পিতা নন, তিনি ভারতীয়দেরও নায়ক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময় বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করায় আমি আপনাদের অভিনন্দন জানাই। আর শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশিদের জাতির পিতা নন, তিনি ভারতীয়দেরও নায়ক। স্বাস্থ্যবিধি না মেনেই হয়ে গেল 41তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। এতে অংশ নেন 4,75,000 পরীক্ষার্থী। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠানের কথা থাকলেও খুব একটা মানতে দেখা যায়নি। তবে পিএসসি চেয়ারম্যানের দাবি, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে বের হচ্ছেন পরীক্ষার্থীরা। অনেকের মুখেই নেই মাস্ক। করোনার সংক্রমণ এড়াতে জনসমাগম পরিহারের নির্দেশনা থাকলেও তা ছিল উপেক্ষিত। এত সংখ্যক চাকরি প্রার্থীর সমাগমে স্বাস্থ্যবিধি মানাটা কঠিন, কিন্তু মানানোর চেষ্টা তেমন লক্ষ্য করা যায়নি। আমাদের এখানে তাপটা মাপা হয়েছে, কিন্তু ওইভাবে না। আসলে আমি বুঝছিলাম যে মোটামুটি হ্যান্ড স্যানিটাইজার আমাদের ব্যবস্থা করা হবে, কিন্তু ঢোকার সময় কোনো হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ছিল না। স্বাস্থ্যবিধি কি আসলে মানা হচ্ছে সেভাবে? অনেকে মাস্ক পরতেছে না। কেন্দ্রের প্রবেশ মুখে স্যানিটাইজেশনের ব্যবস্থার কথা থাকলেও তা মানা হয়নি। মাপা হয়নি শরীরের তাপমাত্রাও, যদিও পুলিশের হাতে ছিল মেটাল ডিটেক্টর। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তাও খুব একটা মানা হয়নি। ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ সেটা অবশ্যই ঝুঁকি মনে করতেছি, আমরা খুবই ঝুঁকিপূর্ণ মনে করতেছি। স্বাস্থ্যবিধি মানা আসলে সত্যিকার অর্থে ওইভাবে সম্ভব হচ্ছে না যেভাবে গভর্নমেন্ট চাচ্ছে। পরীক্ষার কেন্দ্রে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল পিএসসির। চেয়ারম্যানের দাবি, যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয়েছে পরীক্ষা। প্রতি বেঞ্চে একজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা স্বাস্থ্য বিষয়ক, সেটা তিনি পরিপূর্ণভাবে অনুসরণ করেছেন। অত্যন্ত সুষ্ঠুভাবে, খুব মনোযোগ সহকারে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। আমি এটুকু দেখেছি। পিএসসির চেয়ারম্যান জানান, 2 মাসের মধ্যে প্রিলিমিনারির রেজাল্ট দেয়া হবে। 2166টি পদের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছে 4,75,000 পরীক্ষার্থী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের অবস্থা দেখে বোঝার উপায় নেই, দেশে প্রতিদিন শনাক্ত হচ্ছে 2,000-এর বেশি করোনা রোগী। মাস্ক না পরেই সৈকতে ভিড় করেন লাখো পর্যটক। পরে প্রশাসনের অভিযান শুরু হলে সৈকতে ধুম পড়ে যায় মাস্ক কেনার। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাপ্তাহিক ছুটির দিন, তাই অন্য দিনের চেয়েও সৈকত শহর কক্সবাজারে পর্যটকের আগমন বেশি। মুখর সাগর তীর। তবে পর্যটকরা কেউ মানছেন না করোনার স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বা মাস্ক পরা নিয়ে পর্যটকদের রয়েছে চরম অনীহা, দিচ্ছেন নানা অজুহাত। অনীহাটা আসলে কিছুই না, মেইন ব্যাপারটা হচ্ছে বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। মাস্ক সামনে আসছে, সামনে পরবো মাস্ক, আমাদের লোক মাস্ক নিয়ে দাঁড়িয়ে নিচ্ছে। সকলেই মাস্ক ব্যবহার করুন। পর্যটকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সৈকত এলাকায় মাইকিং করেছেন ট্যুরিস্ট পুলিশ। জনগণকে সচেতনতামূলক আমরা বিভিন্ন কথা বলতেছি, হেলারিং করতেছি। আমাদের পোস্টে মাইক আছে, মাইকের মাধ্যমে বলতেছি। তারপর আমরা ফুড প্যাট্রোলিংয়ের মাধ্যমে মানুষকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে সচেতন করার চেষ্টা করতেছি। করোনার স্বাস্থ্যবিধি মানাতে সৈকতে অভিযানে নামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মুহূর্তেই পরে মাস্ক কেনার ধুম। সবাই যাতে সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান করুক, হ্যান্ড স্যানিটাইজার করুক নিয়মিত। আর হোটেল কর্তৃপক্ষ থাকবে যাতে সবাই তারা নির্দেশনা দেয়, তারা হোটেল থেকে যাতে কেউ মাস্ক প্রবেশ না করে বের না হতে পারে। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে রয়েছেন জেলা প্রশাসনের 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাস্ক না পরলে করা হচ্ছে জরিমানা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
করোনার কারণে বিনোদন কেন্দ্র হিসেবে রাজধানীর ঐতিহাসিক স্থাপনাগুলোতে চলছে দ্বৈত নীতি। কোনোটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন আগত দর্শনার্থীরা, আবার কোনোটি খোলা থাকায় চোখে পড়ছে উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা সংক্রমণের শঙ্কা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বুড়িগঙ্গা নদীর কদমতলী ঘাট সংলগ্ন ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল দৃষ্টিনন্দন স্থাপনা হওয়ায় কাছের বা দূর দূরান্তের দর্শনার্থীরা আসেন একটু সময় কাটাতে, কিন্তু করোনার কারণে 1 বছর ধরে বন্ধ থাকলেও ওয়েবসাইটে নেই সে খবর। এতে প্রতিদিন অনেক দর্শনার্থী ঘুরতে এসে পড়ছেন বিড়ম্বনায়। নিরুপায় হয়ে গেটের বাইরেই সেলফি তোলেন অনেকে। নিত্যদিনের এমন ভোগান্তিতে কর্তৃপক্ষকে দুষলেন স্থানীয় ব্যবসায়ীরা। করোনার ভিতরে আটকে থাকার কারণে আজকে হুট করে ছুটি পাইছি, তো আমার ওয়াইফ বললো যে একটু অনেকদিন এই ঐতিহাসিক প্লেসটা দেখবে, দ্যাট ইজ ওয়াই আর কি এখানে আসা। আজকে অনেক দূর থেকে আসছে, সিলেট থেকে। আইসা ঢুকতে না পারে অনেক খারাপ লাগতেছে। আনফরচুনেটলি আসছি, দেখি তো এখানে বন্ধ আজকে, কেউ ঢুকতে পারতেছে না, আমরাও সেভাবে দাঁড়িয়ে আছি। অনলাইনে দেখাইছিল যে শুক্রবারে 3টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকবে, তো অনলাইনে দেখে আসছি, বাট বন্ধ যে সেটা আমাদের মানে অনলাইনে ছিল না। এই আজকে 1 বছর যাবত গতবার লকডাউনে বন্ধ করছে এবং দূর দূরান্তের মানুষ আছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঢাকার আশেপাশে কেরানীগঞ্জ, কিন্তু একটা সমস্যা, এরা নেটে খোলা রাখছে, নেট বন্ধ করে না, মানুষ একটা অরানি। এদিকে পুরান ঢাকার লালবাগ কেল্লা করোনার মধ্যেও খোলা থাকায় শুক্রবার শেষ সময়ে দর্শনার্থীদের বের হওয়ার দৃশ্যই বলে দেয় বিনোদন প্রেমীদের উপস্থিতি কেমন ছিল। ঘরের বাইরে একটু আনন্দের ছোঁয়া নিতেই আসা বলে জানান আগতরা। তবে স্বাস্থ্যবিধির বালাই না থাকায় অনেকেরই রয়েছে করোনা আতঙ্ক। ওল্ড টাউনে লালবাগ কেল্লা তো অন্যতম একটা জায়গা। অনেকদিন পরেই বের হয়েছে, করোনার মধ্যে বের হওয়া যায় না, তো বাসার মধ্যে তো অনেক আটকা বন্দি, তো অনেকদিন পরে বের হয়েছে, খুব ভালো লাগতেছে আর কি আজকে এসে। করোনার এখন যে আক্রমণের হার সেটা আস্তে আস্তে ঊর্ধ্বগতি। এই মুহূর্তে আমাদের অবশ্যই সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলা, কিন্তু এখানে আমরা যেটা দেখলাম আমরা সাধারণ জনগণ সেটা মানছি না। সম্প্রতি করোনার প্রকোপ বাড়তে থাকায় বিনোদন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি দর্শনার্থীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পিকে হালদারের কাছ থেকে প্রতি মাসে 2 লাখ টাকা নিতেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম। আর পিকের ক্ষমতার উৎস ছিলেন তৎকালীন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। আসামিদের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘুরে ফিরে এসেছে এই দুজনের কথাই। এছাড়া পিকের বান্ধবী অবন্তিকা বড়াল ও নাহিদা রুনাইকে ব্যবহার করে কোটি কোটি টাকা লোপাটের তথ্য পেয়েছে দুদক। অর্থনীতিবিদরা বলছেন, এ ধরনের দুর্নীতি বন্ধে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরেই শুদ্ধি অভিযান পরিচালনা করা দরকার। আফজাল হোসেনের রিপোর্ট। এ সময়ের সবচেয়ে আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার। হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পলাতক তিনি। তার অনিয়ম তদন্তে নেমে বেরিয়ে আসছে দুর্নীতির নানা অপকৌশল ও বেপরোয়া জীবনযাপনের বিষয়। যদিও পিকের পালিয়ে যাওয়ার বিষয়টি এখনও রহস্যময়। পিকে কেলেঙ্কারিতে এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিচারকের সামনে দেয়া এসব জবানবন্দিতে ঘুরে ফিরে এসেছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম ও সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর নাম। পিপলস লিজিংয়ের রাশিদুল হক তার জবানবন্দিতে বলেছেন, প্রতি মাসে 2 লাখ টাকা নিত শাহ আলম, আর এসকে সুর ছিলেন পিকের জাদুর কাঠি। শাহ আলমকে প্রতি মাসে 2 লক্ষ টাকা করে দেওয়া হতো এবং পিকে হালদারের সময় এসকে সুরের দিদেন ডেপুটি গভর্নরের খুব একটা গভীর সম্পর্ক ছিল এবং উনি এটাও বলেছেন ওনার ক্ষমতার উৎস সম্ভবত এসকে সুর। মঙ্গলবার আদালতে জবানবন্দি দিয়েছেন তার কথিত বান্ধবী অবন্তিকা বড়াল। গ্রেফতার হয়েছেন পিকের আরেক কথিত বান্ধবী নাহিদা রুনাই। দুদক আইনজীবী জানান, এই 2 জনকে ব্যবহার করে ভুয়া ঋণ নেয়া এবং উপর মহলে অনৈতিক সুবিধা আদায় করতেন পিকে। অবন্তিকা বড়াল আর নাহিদা রুনাইকে অ্যাকর্ডিং টু উজ্জ্বল কুমার নন্দীর কনফেশনাল স্টেটমেন্ট, সেখানে যদি আমি দেখি তাহলে তাদেরকে ইউজ করা হয়েছে এবং তাদেরকে ইউজ করতে গিয়ে যা যা করা দরকার সবই করেছে। মূলত তার উদ্দেশ্য ছিল আর্থিকভাবে ফায়দা লুটা। কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা এরকম দুর্নীতিবাজদের খুঁজে বের করা না হলে আর্থিক খাতের দুর্বৃত্তায়ন বন্ধ হবে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। একটা শুদ্ধি অভিযান করে বাংলাদেশ ব্যাংকের ভিতরে আরও যদি কোনো অসৎ লোক বা অসৎ চক্র থাকে, সেই চক্রকে সমূলে উৎপাদিত করে সেটাকে একটা ক্লিন সিস্টেমের মধ্যে নিয়ে যেতে পারে। তদন্তে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দুদক সংশ্লিষ্টরা বলছেন, পিকের দুর্নীতির পরিমাণ 10,000 কোটি টাকা ছাড়াবে। মশক নিধনে অভিযানে যে খালের ওপর অবৈধ স্থাপনা দেখে আগেই ক্ষোভ ঝেড়েছিলেন
উত্তরা খিদির খাল মুক্ত করার পর পরিদর্শনে গিয়ে এবার রাজুকের সমালোচনা করলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এর সঙ্গে কোনো কাউন্সিলর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পদ বাতিলের হুঁশিয়ারিও দেন তিনি। মঙ্গলবার খিদির খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের 3 দিন পর শুক্রবার দুপুরে খালের স্লুইস গেট এলাকা পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। এ সময় খাল দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি খালের জায়গায় প্লট বরাদ্দ দেয়ায় রাজুকের সমালোচনা করেন মেয়র। রাজুক কিভাবে এটি পারমিশন দিল? রাজুক কিন্তু পারমিশন দেয় তাদের অফিসে বসে, তারা কিন্তু বাস্তবে এসে দেয় না। যদি বাস্তবে এসে দিত তাহলে একটি খালের উপরে কিভাবে দখল করে তারা পারমিশন দেয় এটি আমি জানি না। তাদের এই মেন্টালিটি তাদের চেঞ্জ করতে হবে। যদি দেখা যায় কোনো কাউন্সিলর জড়িত এটির সাথে প্রমাণ পেলে সেই কাউন্সিলরশিপ থাকবে না। এর আগে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন মেয়র। পরে নগরপিতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে লাল সবুজের পোশাকে স্বেচ্ছাসেবীরা শপথ নেন পরিচ্ছন্ন নগরীতে। উত্তর সিটির 31 নম্বর ওয়ার্ড ময়লা আবর্জনা মুক্ত করতে কাজ করেন 1800 স্বেচ্ছাসেবী। এ সময় মেয়র বলেন, নগরের পরিচ্ছন্নতা রক্ষায় কাউন্সিলররা কাউকে ছাড় দেবেন না। ওনারা ময়লা ফেলবে আর মশা হবে আর নগরবাসী গালি দিবে আমাদেরকে, এটি তো হতে পারে না। কোন ধরনের চাপ, কোন ধরনের মাথা নত স্বীকার করবে না আমার এই কাউন্সিলররা। আমরা চাই যে আমাদের মতোই সবাই সচেতন হোক। বিডি ক্লিন চাচ্ছে যে একটা মানুষ যেন যথাযথ মলে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলে নিজ স্থানে দায়িত্বগুলো পালন করতে পারে, তাহলে আমাদের দেশও সুন্দর হবে, সব মানুষগুলো যাতে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে পারে। বিডি ক্লিনের মতো স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যোগ বাড়লেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভারতের পেট্রাপোলের বনগাঁর কালীতলা ট্রাক পার্কিং এখন বাংলাদেশের বেনাপোলের আমদানিকারকদের কাছে আতঙ্কের নাম। টাকা না দিলে সিরিয়ালের নামে পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয় 15 থেকে 20 দিন পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, প্রায় 2 যুগ ধরে বহু দরজায় ধর্ণা দিয়েও এই সিন্ডিকেটের হাত থেকে রেহাই মেলেনি। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর কালীতলা পার্কিং পয়েন্টে পেট্রাপোল বন্দরমুখী ট্রাকবাহী পণ্য আটকে রেখে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দিনের পর দিন সিরিয়ালের নামে অর্থ আদায়ের জন্য পণ্যবাহী ট্রাক এখানে আটকে রাখা হয়। কখনো কখনো প্রায় 5 থেকে 7,000 ট্রাক আটকে থাকে। একদিন ট্রাক আটকে রাখলেই দিতে হয় 2,000 রুপি। কালীতলা পার্কিংয়ে ওখানে হল্ট করতে হয়, তো ওখানে হল্ট মোটামুটি আমার 13 दिन ওখানে হল্ট হয়েছে, বর্ডারে এসে 3 दिन হল্ট হয়েছে। कालीतला पार्किंग में खड़े रहे हम 20 दिन, तो वहाँ हम परेशान हुए। লাগামহীন এই চাঁদাবাজির কারণে অনেক ব্যবসায়ী বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করে দিয়েছেন। অভিযোগ দিয়েও কোনো সুরাহা মেলেনি। আমদানি ও রপ্তানিকারক আজ বেনাপোল পেট্রাপোল বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। গাড়িগুলোর আমাদের 2 থেকে 5,000 টাকা প্রতিদিন গুনতে হয়। চাঁদাবাজি সিন্ডিকেট করে চলেছে। এইটা আসলে আমরা বিভিন্নভাবে ভারতীয় হাই কমিশনার এবং আমরা বাংলাদেশ কমার্স মিনিস্ট্রিতে আমরা কথা বলেছি। দিনের পর দিন ট্রাক আটকে থাকায় যেমন পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে, তেমনি শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। 20 থেকে 25 দিন ট্রাকটা আটকে রাখার কারণে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মালের গুণগত মান নষ্ট হচ্ছে। বেনাপোল বন্দরের কর্মকর্তা বলছেন, এই অনিয়ম নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আমরা এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং এই বিষয়ে তারা খুব দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় 60,000 কোটি টাকার পণ্য আমদানি হয়। ট্রাকবাহী পণ্য আটকে থাকায় গত বছর রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে অভয় আশ্রমের 6 জেলায় ইলিশ শিকার নিষিদ্ধ থাকলেও পদ্মা থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরে তোলা হচ্ছে মাওয়া আড়তে। ছুটির দিনে ইলিশ কিনতে ভিড় করেন ক্রেতারা, তবে দাম বেশি বলে অভিযোগ তাদের। ভোর থেকেই হাঁক ডাকে মুখর মাওয়া মৎস্যাড়ত। 6 লাভ ইলিশে পদ্মার চাঁদা ইলিশ কিনতে রাজধানী সহ আশপাশে এলাকা থেকে আসেন ক্রেতারা। চাহিদা বেশি থাকায় ইলিশের দামও বেশি। বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়, আর 700 গ্রাম থেকে 800 গ্রামের নতুন ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়। তাজা ইলিশ দেখে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আজকে এই ইলিশের বাজারে ইলিশের দাম বেশি। গত সপ্তাহের তুলনায় কেজিতে 200 টাকা বাড়ছে। বাংলাদেশের বিভিন্ন এলাকার থেকে ক্রেতা অনেক বেশি আসছে পদ্মার ইলিশ কেনার জন্য।
এদিকে আড়তের আধুনিকায়নের দাবি মৎস্য আড়ত কমিটির নেতাদের। আরটা রাস্তাও নাই, রাস্তা খুব ছোট, গাড়ি পার্কিংয়ের নাই, আর কোনো কি বলার জন্য বলছি সেটার জন্য অসুবিধা। পদ্মা সেতুর জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে, কোন জায়গাগুলি সেতুর জন্য দরকার এইটা নিয়ে তারপরে বাকিটা আমাদেরকে কাজ করতে হবে। এই কারণে অপেক্ষা, কিন্তু বরাদ্দ চলে আসবে ইনশাআল্লাহ। পুরাতন এই আড়তে 29টি আড়ত রয়েছে। প্রতিদিন এখানে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চাঁদপুরে পিকআপ ভ্যান ভর্তি বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, নদী থেকে জাটকা শিকার করে সড়ক পথে পিকআপ ভ্যান করে বিপুল পরিমাণ জাটকা রাজধানী ঢাকা যাচ্ছে এমন খবরে দোকান ঘর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় পিকআপ ভ্যান ভর্তি ১৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। আটক করা হয় পিকআপ ভ্যান চালক ও তার সহযোগীকে। জাটকা সংরক্ষণে পদ্মা ও মেঘনায় টানা ২ মাসের বিশেষ কর্মসূচি চলছে। এই মুহূর্তে চাঁদপুরের ৩ নদীর মোহনা বড় স্টেশন এলাকায় আছেন সহকর্মী ফারুক আহমদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। ফারুক, 20তম দিন অর্থাৎ 2 মাস যে অভিযানটি চলবে চাঁদপুরের উত্তরের ষাটনল থেকে দক্ষিণে চরভৈরবী এবং দেশের আরও 5টি অভয়াশ্রমে এই সময় এই জাটকা সংরক্ষণ করা হচ্ছে। অর্থাৎ এই যে ইলিশের বৃদ্ধি, সেই ইলিশ বৃদ্ধির জন্য যে একটা মৌসুম, সেই সময়টি হচ্ছে মূলত এখন। তো আমি যদি আপনাকে এই সময় চাঁদপুরের এই পদ্মা মেঘনার একটু চিত্র দেখাতে চাই, তাহলে দেখবেন যে এখন শুধু এই যে নদীতে পণ্যবাহী নৌযানগুলো ছাড়া আসলে অন্য কোনো নৌযানের এখানে কোনো অস্তিত্ব নেই। বলা যায় যে একটা শুনশান নীরবতা, অর্থাৎ জেলেরা যেভাবে অন্য সময়গুলোতে মাছ শিকার করতেন, সেই মাছ শিকারের পরিবেশটি এখন নেই। আমি ভোরে লক্ষ্য করেছি যে চাঁদপুর নৌ থানার পুলিশের 2টি দল তাদের স্টেশন থেকে বের হয়ে নদীতে চলে গেছেন। অর্থাৎ নদীর একটা অংশে যেখানে আসলে রাজরাজেশ্বর বলে, সেই রাজরাজেশ্বর একদিকে মেঘনা, অন্যদিকে পদ্মা নদী, এই 2 নদীর মাঝে যে চরটি, এই চরের আশপাশে অসংখ্য জেলে পল্লী আছে। অর্থাৎ ওখানে প্রায় 2,500 থেকে 3,000 জেলে থাকেন, যাদের একটা অংশ তারা নদীতে এই সময়টা নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা নিধনে ব্যস্ত থাকে না। সেই জেলেদের নিবৃত্ত করার জন্য নৌ পুলিশের দলটি এখন সেখানে অবস্থান করছে। আমি একটু আগে জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকির সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে চাঁদপুরে এই যে জাটকা সংরক্ষণের যেই কর্মসূচি চলছে, সেখানে মতলবে ও উত্তর চাঁদপুর সদর, হাইমচর, এই আশপাশের এলাকাগুলোতেই মূলত এই একটা বিশাল নদী রয়েছে এবং এই নদীর যে অংশটি, সেখানে আসলে এই প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড তাদের যেই জাটকা সংরক্ষণের যে প্রয়াসটি, আসলে সেটি রক্ষা করাটা একটু দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ এই যে উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চরভৈরবী পর্যন্ত বিশাল এলাকা জুড়ে তাদের যে টহল দলগুলো আছে, সেগুলো যারা মাছ শিকার করে, অর্থাৎ নিষেধাজ্ঞা উপেক্ষা করে, যে জেলেরা সেখানে অবস্থান করে নদীতে, তাদের দৃষ্টিসীমার বাইরে থাকে না। ফলে তারা ফাঁক ফোকর দিয়ে কিন্তু জাটকা নিধনে ব্যস্ত থাকে। আমি ভোরে একটি ভিডিও ক্লিপ পেয়েছি, যেটি জেলার হাইমচরের একটা মণিপুর অঞ্চল, যেখানে জাটকা বিচরণের একটা চমৎকার পরিবেশ। সেই পরিবেশে গত রাতের অন্ধকারে এক শ্রেণীর জেলে কিন্তু জাটকা নিধন করেছে। অর্থাৎ যে কারেন্ট জাল ব্যবহার করছে, সেই কারেন্ট জালে শত শত জাটকা সেখানে আটকা পড়ে জেলেদের কবজায় চলে এসেছে। আসলে এটি একটি অস্বস্তিকর পরিবেশ, কারণ এখন যেই ইলিশের পোনা জাটকাগুলো আছে, সেগুলো হয়তো আগামী 2-2.5 মাস পরে একটা পরিপূর্ণ ইলিশের রূপ নেবে। সেই পরিবেশটাও আসলে এক শ্রেণীর জেলে নিশ্চিত করছে না। তো আমি যদি বলি আপনাকে রিচার্ড, এই যে চাঁদপুরের পদ্মা মেঘনার যে অভিযানটি, আসলে এই অভিযানটি এখন প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এই এক শ্রেণীর জেলেদের, আসলে যারা দাবি করছেন যে তাদের জীবন জীবিকার জন্য তারা নদীতে নামছেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি যে এখানে যে প্রায় 51,000 জেলে আছে, তার মধ্যে 40,005 জেলেকে, যারা অতি দরিদ্র সীমা নিচে প্রান্তিক জেলে, তাদেরকে এই যে 2 মাস, মার্চ এপ্রিল, এই 2 মাস 40 কেজি হারে চাল দেওয়া হচ্ছে। জেলেদের এই বিষয়ে একটু কথা আছে, তারা বলছেন যে আসলে 40 কেজি হারে যে চাল, সেই চালটি মূলত 1 সপ্তাহের খাবার। এই 1 সপ্তাহ পরে বাকি যে 3 সপ্তাহ আছে, অর্থাৎ এই চলতি মাসের, সেই সময়টিও আসলে তাদের জন্য হচ্ছে না। ফলে তারা নিদারুণ পেটের দায়ে তারা নিষেধ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে জাটকা নিধনে ব্যস্ত হচ্ছে। তো রিচার্ড, আপনাকে সবশেষ দুটি তথ্য দিয়ে আমি শেষ করব। সেটি হচ্ছে যে ভোররাতে চাঁদপুর নৌ থানা পুলিশ 14 জন জেলেকে 20,000 মিটার কারেন্ট জাল, 2টি নৌকা সহ আটক করেছে। আর যদি আমি 20 দিনের একটা আপনাকে পরিসংখ্যান দেই, তাহলে বলতে পারি যে গত 20 দিনে চাঁদপুরের পদ্মা মেঘনা জেলা টাস্ক ফোর্স অর্থাৎ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের নেতৃত্বে যে অভিযানটি চলছে, সেখানে 42,000 মিটার কারেন্ট জাল, 100টি মাছ ধরা নৌকা, 9 মেট্রিক টন জাটকা, একের সঙ্গে প্রায় 125 জন জেলেকে আটক করা হয়েছে। এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনা জাটকা সংরক্ষণের সবশেষ তথ্য। রিচার্ড। চাঁদপুরের 3 নদীর মোহনা সংলগ্ন এলাকা বড় স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ। তিনি জানাচ্ছিলেন জাটকা সংরক্ষণের সবশেষ খবরাখবর। ঝিনাইদহে মাঠ থেকে উঠানো শুরু হয়েছে নতুন পেঁয়াজ। এবার ফলন ভালো আর দাম ভালো পেয়ে খুশি চাষিরা। কৃষকরা বলছেন, ভরা মৌসুমে পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ আমদানি করা না হলে গতবারের মতো এবারও লাভের মুখ দেখবেন তারা। কৃষি বিভাগ বলছে, পরিপক্ক হওয়ার পর পেঁয়াজ তুলে তা সংরক্ষণ করা হলে ন্যায্য মূল্য পাবেন কৃষক। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হিতামপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে করা হয়েছে লালতির, তাহেরপুরি, লালতির কিং হাইব্রিড সহ নানা জাতের পেঁয়াজের আবাদ। 4 মাসের পরিচর্যা শেষে এখন মাঠ থেকে পেঁয়াজ উঠানো হচ্ছে। সকাল থেকেই মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা। প্রাকৃতিক দুর্যোগ না থাকা আর আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলায় পেঁয়াজের ভালো ফলন হয়েছে। জাতভেদে বিঘা প্রতি 70 থেকে 90 মণ পেঁয়াজের ফলন পাচ্ছেন তারা। সেই সাথে বাজারে দামও ভালো পেয়ে খুশি কৃষকরা। বর্তমানে জেলায় বিভিন্ন হাট বাজারে প্রতি মণ পেঁয়াজ প্রকারভেদে 1100 থেকে 1300 টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকরা ভরা মৌসুমে পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবি জানান। প্রায় 6 থেকে 9,000 টাকা পর্যন্ত কৃষকরা দানা ক্রয় করতে গিয়ে ব্যয়ের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। 70 থেকে 80-90 মণ পর্যন্ত ফলন পেয়েছি, দামও ভালো পেয়েছি। তো এভাবে যদি বাজার থাকে তাহলে এবারও আমরা অনেক লাভবান হব। বাইরের থেকে পেঁয়াজ ঢোকে তাহলে দেখা যাচ্ছে যে কৃষক তো সেই ন্যায্য দাম পাবে না। ন্যায্য মূল্য পেতে পরিপক্ক হওয়ার পর মাঠ থেকে পেঁয়াজ তুলে কিছুদিন সংরক্ষণ করার পরামর্শ কৃষি বিভাগের। কৃষক যদি পরিপক্ক পেঁয়াজ তুলেন এবং সেটা যদি সংরক্ষণ করে বিক্রি করতে পারেন তাহলে তারা তাদের লসের সম্মুখীন কখনোই হবেন না। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে চলতি মৌসুমে জেলার 6 উপজেলায় 10,472 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে 1,822 হেক্টর বেশি। পেঁয়াজ উৎপাদনের আশা 1,35,000 মেট্রিক টন। সময় সংবাদ, ঝিনাইদহ। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে নাটোরে অর্ধেকে নেমে এসেছে রসুনের দাম। প্রতি বিঘায় প্রায় 10,000 টাকা লোকসানে পড়েছেন কৃষকরা। সারা দেশে রসুনের মোট চাহিদা প্রায় 7 লাখ মেট্রিক টন। চলতি বছর জেলায় উৎপাদিত রসুন সারা দেশের 29% চাহিদা পূরণ করবে। উৎপাদন অব্যাহত রাখতে রসুনের দাম বৃদ্ধি করতে সরকারের প্রতি দাবি করেছে স্থানীয় কৃষি বিভাগ। নাটোরের কৃষকদের কাছে রসুন সাদা স্বর্ণ হিসেবে পরিচিত। গত 3 বছর ধরে ভালো দাম পাওয়ায় প্রতি বছরই রসুনের উৎপাদন বাড়ছে এ জেলায়। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর উৎপাদনও হয়েছে ভালো। তবে নতুন রসুন বাজারে আসতে শুরু হওয়ায় 1 সপ্তাহের ব্যবধানে 60 থেকে 65 টাকা কেজির রসুন নেমে এসেছে 25 থেকে 30 টাকায়। প্রতি বিঘা রসুন উৎপাদনে প্রায় 40,000 টাকা খরচ হয়। আর চলতি বছর বিঘা প্রতি রসুন উৎপাদন হয়েছে 25 থেকে 30 মণ। তবে বর্তমান দামে প্রতি বিঘায় কৃষকদের লোকসান গুনতে হচ্ছে প্রায় 10,000 টাকা। আমদানি নির্ভর এই রসুন উৎপাদন বৃদ্ধি করতে ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন কৃষকরা। ব্যাপক হারে রসুন হয়েছে নাটোর জেলাতে, কিন্তু ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। 1 কেজি রসুনে 30 থেকে 45 থেকে 40 টাকা খরচ, বেচা হচ্ছে 30 টাকাও বেচতে পারতেছি না। আমরা এই কৃষি উৎপাদন করে কেন আমরা লস খাবো? এটা আমাদের সরকারের কাছে দাবি, যাতে কৃষি পণ্য ন্যায্য মূল্যে বাজার দর হয়। উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতি কেজি রসুনের দাম 50 থেকে 60 টাকা নির্ধারণ করতে সরকারের প্রতি দাবি স্থানীয় কৃষি বিভাগের। কৃষকদেরকে বাঁচিয়ে রাখতে হলে, কৃষকদেরকে উৎসাহিত করতে হলে পারে আমাদের যেটা উৎপাদিত রসুনের মূল্য মিনিমাম 50 থেকে 60 টাকা কেজি হলে তারা তাদের উৎসাহ
সহ চাষাবাদে তারা নিজেকে ব্যস্ত রাখতে পারবে। স্থানীয় কৃষি বিভাগের তথ্য মতে গত বছর জেলায় 21,430 হেক্টর জমিতে 1,78,878 মেট্রিক টন রসুন উৎপাদন হয়, আর চলতি বছর 2,10,000। কয়েক মাসের ব্যবধানে কাঁচা পাটের দাম 3 গুণ পর্যন্ত বেড়েছে। তবে এতে কৃষক নয়, কারসাজি করে দাম বাড়ানো মজুরদাররাই লাভবান হয়েছেন বলে মনে করেন পাট শিল্পের ব্যবসায়ীরা। তাদের শঙ্কা, পাট পণ্যের বিশ্ববাজার হারালে তা ফিরে পাওয়া কঠিন হবে। এই অবস্থায় অর্থনীতিবিদরা পাটের মোকামগুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানো এবং কাঁচা পাট রপ্তানি বন্ধের পরামর্শ দিয়েছেন। হরিপদ সাহার রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে অন্যান্য খাতে রপ্তানি কমলেও গেল বছর প্রবৃদ্ধি ছিল পাট ও পাটজাত পণ্যে, কিন্তু চলতি বছর কাঁচা পাটের অনিয়ন্ত্রিত বাজার অনিশ্চয়তায় ফেলেছে এ শিল্পকে। কৃষকরা বলছেন পাট বিক্রি করে দেওয়ার কয়েক মাস পরই বাড়তে থাকে দাম। বিক্রি করলাম তখন 2200, 2300, উপরে 2400 টাকা, কিন্তু আমাদের বেচা বিক্রি যখন শেষ হয়ে গেল এখন পাটের দাম 7,000 টাকা, তাহলে আমাদের কি লাভ হলো? এই দামে যদি আমরা কৃষকরা দাম পেতাম সেই সিজন সময়, তাহলে আমরা খুব লাভবান হতাম। বাংলাদেশের বাজারে যখন অস্থিরতা, তখন ভারতে পাটের দাম তুলনামূলক কম বলে তথ্য উঠে এসেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান WGCর গবেষণায়। ফেব্রুয়ারিতে দেশের বাজারে যে কাঁচা পাট প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $1,956, তা ডিসেম্বরে ছিল $1,090। এ সময় পাটের বিভিন্ন মানের সুতার দাম প্রতি টনে $600 থেকে $1,000 বাড়লেও বস্তা, চটের মতো পণ্যে রপ্তানি মূল্য বাড়ে মাত্র 14 থেকে 20% পর্যন্ত। মাঝখানে একটা শ্রেণী দ্বারা হয়ে গেছে গিয়ে, যারা নাকি এই পাটটা কৃষক থেকে কিনে মজুদ রাখে, অফ সিজনে বিক্রি করে ওই লাভটা করবে। 3,000 কেন 4,000 টাকাও লাভ করেছে। যে কোনো জিনিসের যদি 2 গুণ 3 গুণ দাম বেড়ে যায় গিয়ে, অটোমেটিক্যালি ওরা অল্টারনেটিভ খোঁজা শুরু করে। এখন টার্কিতে ফিব্রুলেটেড পিপি ইয়ার্ন ইউজ করা হচ্ছে কার্পেটে। আফ্রিকাতে বেশ কিছু মার্কেট আছে এখন আমাদের ছালার বস্তা। এরা কিচ্ছু না আস্তে করে সিনথেটিক ব্যাগ ইউজ করে চলে যাবে গিয়ে, আর একবার যদি চলে যায় গিয়ে এই মার্কেটটা কিন্তু ইতিহাস বলে সহজে ফেরত আসে না। দীর্ঘদিনের ধারাবাহিক লোকসানে গত বছর জুলাই মাসে সরকার রাষ্ট্রীয় মালিকানার পাটকলগুলো বন্ধ করে দেয়, তাই বর্তমানে অভ্যন্তরীণ চাহিদাও কম। তারপরও কাঁচা পাটের এমন দাম বৃদ্ধিকে স্বাভাবিক মনে করেন না এই অর্থনীতিবিদ। বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত হবে পাট মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে মিলে বিভিন্ন এলাকাতে গিয়ে দেখা যে পাট কেউ হোল্ড করছে কিনা, 1 মাসের বেশি কেউ আসলে পাট গুদামজাত রাখতে পারবেন না, সেটি আসলে পরিপালন হচ্ছে কিনা। আমরা মনে করি যে স্বল্প সময়ের জন্য কাঁচা পাট রপ্তানি সরকার বন্ধ রাখতে পারেন। শৌখিন পাট পণ্য উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তারা আস্তে আস্তে আগ্রহী হয়ে উঠছিলেন, কিন্তু কাঁচামালের দাম বৃদ্ধির ধাক্কায় তাদেরও বিপর্যয়ের মুখে পড়তে হবে বলে মনে করেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। একদিকে রং, সুতাসহ তাঁত শিল্পের সরঞ্জামের মূল্য বৃদ্ধি, অন্যদিকে দেশের কাপড়ের বাজার ভারতীয় শাড়ির দখলে চলে যাওয়ায় উৎপাদিত কাপড় নিয়ে চরম বিপাকে সিরাজগঞ্জের তাঁত মালিকরা। লোকসানের মুখে অনেক তাঁতি কারখানা বন্ধ করায় বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। তবে জেলার তাঁত শিল্পের ঐতিহ্যকে ধরে রাখতে ব্যবস্থার আশ্বাস দিয়েছে চেম্বার ও প্রশাসন। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট আর ছবি তুলেছেন অমৃত সেন। একসময় দিনের আলো ফোটার সাথে সাথেই সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, এনায়তপুর ও উল্লাপাড়া তাঁতপল্লীগুলোতে শুরু হতো তাঁত বুনটের খটখট শব্দ। একই সাথে পাল্লা দিয়ে চলতো পাওয়ার লুমো। কিন্তু দফায় দফায় সুতা, রং সহ তাঁত শিল্পে ব্যবহৃত সরঞ্জামের দাম বৃদ্ধিতে এখন লোকসান গুনতে হচ্ছে তাঁত মালিকদের। পাশাপাশি বেড়েছে শ্রমিকের মজুরিও। সেই সাথে দেশের কাপড়ের বাজারগুলোতে ভারতীয় শাড়িতে সয়লাভ হয় তাঁত শিল্পের উৎপাদিত কাপড়ের চাহিদা কমে গেছে। ফলে অনেক মালিক লোকসানের মুখে বন্ধ করে দিচ্ছেন তাঁত কারখানা। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছেন। আগে সুতার দামটা মাত্রাতিরিক্ত কম ছিল, এখন সুতার দামটাও বেশি, কাজও কম হইতেছে। মহাজনরা সুতাও কিনতে পারতেছে না, শ্রমিকদের কাজও দিতে পারতেছে না। রঙের দাম বাড়ছে, সেই জন্য কাজ দিতে পারতেছে না, আমাদের মজুরিও তো ঠিক মতো দিচ্ছে না। তাঁত শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি ভারতীয় শাড়ি আসা বন্ধ করতে কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি তাঁত মালিকদের। ইন্ডিয়ান কাপড়টা যদি আসা বন্ধ হয় মার্কেটে, তাহলে আমরা মোটামুটি আমাদের কাপড় চলবে। জেলার তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ধরে রাখতে কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলার চেম্বার নেতা। এটার উপরে ভ্যাট, অন্যান্য আমদানি যে শুল্কগুলি, এগুলো যতটুকু কমায় দেওয়া যাবে সেই ব্যাপারে আমাদের চেম্বারের তরফ থেকে ফেডারেশনের মাধ্যমে মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এই ব্যাপারে আমরা চেম্বারে সিদ্ধান্ত দেওয়া আছে। তাঁত শিল্পে ব্যবহৃত রং ও সুতার বাজার নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ীদের লোকসান কমাতে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। বেলকুচির যে তাঁত এলাকায় যারা শিল্প মালিকরা রয়েছে তাদেরকে নিয়েও আমরা সমন্বয়ের মাধ্যমে যাতে সুতার দামটাও যাতে বৃদ্ধি না পায়
এবং কাপড়ের দামটার সমন্বয় করে কিভাবে আসলে জিনিসটা সুষ্ঠু সমাধান করা যায় সেই জন্য আমরা চেষ্টা করব। জেলায় তাঁত, পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ, আর এর সাথে জড়িত 15 লাখ শ্রমিক। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নওগাঁয় সুগন্ধি জাতের ধানের সরবরাহ বেড়েছে হাটে। এতে মন প্রতি 150 টাকা কম দরে কিনছেন মিলাররা। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ চাষিরা। নওগাঁর মহাদেবপুরে আছেন সহকর্মী MR রকি। সরাসরি চলে যাব তার কাছে। রকি। ধন্যবাদ রিচার্ড। এখন যেসব ধান কৃষকরা তাদের গোলা থেকে নিয়ে আসছেন, এটা কিন্তু আমন মৌসুমের ধান। এই ধানগুলো কৃষকরা ধরে রেখেছিলেন ভালো একটি দর পাওয়ার আশায়। তবে গেল 10-15 দিন থেকে এসব হাটগুলোতে ধানের দরের জায়গাটা কিন্তু 100 থেকে 150 টাকা পর্যন্ত ধানের দর কমে গিয়েছে। এবং এই সুগন্ধি জাতের ধানটার উপর সবচেয়ে বেশি প্রভাব আমরা লক্ষ্য করছিলাম। এই ধান কিন্তু বিগত দিনে তারা বিক্রি করেছিলেন 1800 থেকে 1900 টাকা মন দরে, কিন্তু আজকের হাটে তারা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 1600 থেকে 1580 টাকা সর্বোচ্চ দরে বিক্রি করছেন। এই দরের জায়গাটা কিন্তু 150 থেকে 200 টাকা কমে যাওয়ার কারণে কৃষকদের যা স্বপ্ন ছিল, তারা যে ভালো একটি দরের জন্য ধানগুলো আটকে রেখেছিলেন, শেষ মুহূর্তে তারা বিক্রি করবেন, সেই জায়গায় কিন্তু কৃষকরা অনেকটা হোঁচট খাচ্ছেন। তারা বলছেন যে বিগত মৌসুমের যে এবছর হঠাৎ এরকম একটা দর পতন, তাদের যে লাভ আয়ের যে খাত হিসাবের যে জায়গাটা তারা লালন করেন, তা কিন্তু তারা অনেকটাই এই জায়গা থেকে দূরে সরে থাকছেন। আরেকটি বিষয় হলো, এই মৌসুমে কিন্তু আমন মৌসুমের বিগত দিনে যে ধান উৎপাদন হয়েছিল, নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু একেবারে অনেকটা ধান কম পেয়েছিল কৃষকদের। তারা যেটা বলছেন যে 6 থেকে 7 মণ বা 8 মণ পর্যন্ত ধান এই সুগন্ধি জাতের চিনি আতপ ধান তারা ঘরে তুলেছিলেন। এর কারণ হিসাবে কিন্তু কয়েক দফা বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই ক্ষেত্রে কিন্তু খরচের খাত কিন্তু অনেক বেশি হয়েছে। কৃষকরা বলছেন প্রতি বিঘা জমিতে তাদের খরচ হয়েছে 8 থেকে 9 হাজার বা প্রকার ভেদে 11-12 হাজার টাকা পর্যন্ত তারা এই আমনের যে সুগন্ধি জাতের ধান চাষ করতে গিয়ে কিন্তু খরচ করতে হয়েছে তাদের। কিন্তু এখন হাটে এসে সেই ধান কিন্তু বিক্রি করে তারা সর্বোচ্চ প্রতি বিঘাতে কিন্তু 9,000-10,000 টাকা কিন্তু ধান বিক্রি করছেন। এরকম একটি বাজার ব্যবস্থায় তারা বলছেন যে প্রতি বিঘাতে তাদের 1 থেকে 1,500 টাকা পর্যন্ত লোকসান যাচ্ছে। প্রকার ভেদে 2-3 হাজার টাকা পর্যন্ত তাদের লোকসান খেতে হচ্ছে এই বাজারটা নিচে নেমে যাওয়ার কারণে। তবে কৃষকরা কিন্তু এইসব ধানের জায়গাটা তারা যেটা লালন করে থাকেন, আমনের শেষ সময় তার একটা চড়া দামের আশায় কিন্তু গোলায় ধানগুলো ধরে রেখে থাকেন, কিন্তু এবছরের জায়গায় ব্যত্যয়। এই ক্ষেত্রে কৃষকদের বিপরীত অবস্থানে আমরা এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন যে এবছর সুগন্ধি জাতের যে ধানের দরের জায়গাটা নিচে নেমে যাওয়ার মূল কারণ হিসেবে তারা বলছেন যে চিনি আতপ যে চালটা, এই চালের বাজারে কিন্তু একটা ছন্দপতন হয়েছে। চাল বিদেশে রপ্তানি হতো, এবার কিন্তু তারা করতে পারছেন না। এই রপ্তানির বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু দরের জায়গায় তারাও লোকসান খাচ্ছেন এবং প্রত্যাশিত দরটা তারাও পাচ্ছেন না। ফলে বাজারে গিয়ে কিন্তু তাদের প্রতি মনে 150 থেকে 200 টাকা পর্যন্ত কম দিয়ে তাদের কিনতে হচ্ছে। অন্যদিকে এই হাটগুলোতে কিন্তু যেসব ধান অন্য জাতের রয়েছে, সুগন্ধি জাতের বাইরে ধান রয়েছে, গোল্ডেন আতপ এবং গুটি স্বর্ণ এই ধানগুলো বিক্রি হচ্ছে প্রতি মনে কিন্তু 1260 থেকে 1200 টাকা মন দরে। বিগত দিনে এই ধানগুলো কিছুটা চড়া দাম ছিল, সর্বোচ্চ 1300 টাকা পর্যন্ত দরে ধান বিক্রি করছিল। কিন্তু আমনের এই শেষ সময় এসে কিন্তু তাদের প্রত্যাশিত দর পাচ্ছেন না কৃষকরা। যে জায়গাটায় তারা প্রতি মনে 80 থেকে 100 টাকা মসুর জাতের ধানের দর কমে গিয়েছে, অন্যদিকে সুগন্ধি জাতের ধানের দর কিন্তু কমে গিয়েছে প্রতি মনে 200 টাকা পর্যন্ত। সব মিলে কৃষকরা কিন্তু অনেকটা হতাশ, তারা কাঙ্ক্ষিত দর না পাওয়ার কারণে। এই ছিল রিচার্ড নওগাঁর মহাদেবপুরের ধান কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁর মহাদেবপুর থেকে ধান বেচা কেনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। তবে থাকা এবং খাওয়ার জন্য মানসম্মত হোটেল ও রেস্তোরাঁ না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় বলে অভিযোগ দর্শনার্থীদের। তাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। 650 বছর আগে নির্মিত বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদ দেখতে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা। শুধু ছুটির দিনেই নয়, প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। কেউ ছেলে মেয়ে, কেউ আত্মীয় স্বজন, আবার কেউ বন্ধু বান্ধব নিয়ে আসছেন প্রাচীন নিদর্শন দেখতে। 60 গম্বুজ মসজিদ চত্বরে থাকা শিশুদের বিভিন্ন রাইডস ও মনোমুগ্ধকর ফুলের সমারোহ দেখে মুগ্ধ দর্শনার্থীরা। কেউ কেউ আবার ফুলের সাথে সেলফি তুলে স্মরণীয় করে রাখছেন আগমনকে। ক্যাম্পাসের
অভ্যন্তরে থাকা বাগেরহাট জাদুঘরে থাকা প্রাচীন আমলের তৈজসপত্র সহ নানা নিদর্শন দেখে মুগ্ধ হচ্ছেন দর্শকরা। তাদের অভিযোগ, পর্যটন এলাকা হিসেবে বাগেরহাটে মানসম্মত হোটেল মোটেল রেস্তোরাঁ না থাকায় পড়তে হয় নানা বিড়ম্বনায়। রাস্তাঘাটগুলো অত্যন্ত দুর্বল এবং কি হোটেল মোটেল এগুলোর ক্ষেত্রেও মানুষ যে দূর থেকে আসলে এখানে ভালো বেনিফিশিয়ারি হবে, সে একটা সংরক্ষিত জায়গায় থাকতে পারবে, এই বিষয়টা চরমভাবে দুর্বল। আমি তো চাইছিলাম 2-4 দিন থাকবো, দেখতেছি ভালো থাকার হোটেল নাই। 43 বছর আগে একবার আসছি এখানে, তো আমি তখন যেভাবে দেখে গেছি ঠিক সেভাবে আছে। পর্যটন স্পটগুলোতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কোনো পর্যটক কোনো অভিযোগ দেননি বা তাদের অসুবিধার কথা যে আমরা এই সিচুয়েশনে আছি এই ধরনের পাওয়া যায়নি। পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা এখানে আছি সার্বক্ষণিক। দর্শনার্থীদের সংখ্যা আস্তে আস্তে আরো বাড়বে বলে জানান এর দায়িত্বে থাকা কর্মকর্তা। এখানে বিশ্রামাগার আছে, আর দেখার জন্য জাদুঘর রয়েছে, আর ষাট গম্বুজ মসজিদ সকালবেলা থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীর জন্য মুক্ত থাকা হয়। 2020 সালের সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 2.25 লাখ দেশি বিদেশি পর্যটক এসেছেন ষাট গম্বুজ মসজিদে। সময় সংবাদ, বাগেরহাট। মুন্সিগঞ্জের হিমাগারগুলোতে ভোর থেকে সড়ক ও নৌপথে লাখ লাখ বস্তা আলু আসছে। বিশাল কর্মযজ্ঞ এখন হিমাগারে। সে খবর জানাতে মুক্তাপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। উজ্জ্বল, রিচার্ড, আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জে কিন্তু এখন জমিতে যেমন আলু উঠানো হচ্ছে তার চেয়ে বেশি কিন্তু এখন কর্মযজ্ঞ চলছে হিমাগারগুলোকে ঘিরে। এই যে মুন্সিগঞ্জের 68টি সচল হিমাগার রয়েছে সেই প্রতিটি চিত্র কিন্তু একই রকম। এই যে বস্তাবন্দি আলুগুলোকে কিন্তু নৌপথে এবং সড়ক পথে নিয়ে আসা হচ্ছে হিমাগারে। যে আলুর যে বাজার নিম্নমুখী থাকবার কারণে কিন্তু সকলে এখন চেষ্টা করছে যে হিমাগারে আলু সংরক্ষণ করবার। এবং গেল মৌসুমে যে সংরক্ষিত আলুর দাম কিন্তু ছিল অনেক বেশি, যেটি রেকর্ড পরিমাণ আলুর দাম ছিল। সে কারণে কিন্তু কৃষকের এবার বেশি আগ্রহ যে বাজার এখন কমেছে, বাজার হয়তো সামনে বাড়বে, সংরক্ষণে রাখলে হয়তো তারা সুবিধা পাবেন। কিন্তু এই জেলায় যে টার্গেট করা হয়েছে 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হবে। এখানকার হিমাগার গুলো যে রয়েছে সেখানে ধারণ ক্ষমতা রয়েছে 5.5 লাখ মেট্রিক টনের। কিন্তু বাকি আলু নিয়ে কৃষক কি করবে? এরই মাঝে কিন্তু হিমাগার গুলো ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে যেসব আলু তাদের বুকিং হয়ে গেছে, নতুন করে আলু আর নেওয়া হচ্ছে না। আপনারা যে দেখছেন শত শত বস্তা আলু যে হিমাগারে নেবার জন্য নৌকা থেকে নামানো হয়েছে দলেশ্বরী তীরে মুক্তারপুর ব্রিজের পাদদেশে। এই আলুগুলো কিন্তু আগেই বুকিং করা ছিল, তারা এগুলো নিয়ে আসতে পারছে। কিন্তু নতুন করে কৃষক কিন্তু যারা এখন আলু উত্তোলন করতে পারেননি, লাখ লাখ মেট্রিক টন আলু এখনো মাঠে রয়েছে, সেই আলুগুলোর ভবিষ্যৎ ঠাকুরগাঁ, দিনাজপুর সহ বিভিন্ন অঞ্চলের আলু কিন্তু হিমাগারগুলোতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সেখানেও আলুর দাম কম এবং অনেক আলুর যে যারা সংরক্ষণকারী তারা এমনকি বলছিলেন এই উপমহাদেশের সবচেয়ে বড় হিমাগার হচ্ছে এই দেওয়ান কোল্ড স্টোরেজ। সেটার মালিক যেখানে আরজ দেওয়ান, তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আলুর এত হিমাগার খোলা মাত্রই বুকিং কেন বন্ধ হয়ে গেল, একটু যদি আমাদের বলতেন। জোরবাল, কেন বন্ধ হয়ে গেল? আমাদের এখন ফিল আপ হয়ে গেছে, আর যেটি রাজধানী অদূরে মুন্সিগঞ্জে আলুর ফলন ভালো হয়েছে এবং সেগুলো সংরক্ষণের জন্য ব্যবস্থা নিচ্ছেন সেখানকার কৃষক এবং আড়তদাররা। সে খবরই জানাতে মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বিশাল ক্যানভাসে বঙ্গবন্ধুর মুখচ্ছবি, রং তুলিতে নয় কম্বল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে জাতির পিতার 200 ফুট দৈর্ঘ্য ও 160 ফুট প্রস্থের বিশাল প্রতিকৃতি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দীদের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে স্বাধীনতা এনে দিতে গিয়ে বারবার গিয়েছেন কারাগারে, বন্দি দশাতেও এগিয়ে নিয়ে গেছেন আন্দোলন। মুজিব শতবর্ষে নানা আয়োজন চলছে দেশ জুড়ে, তাই পিছিয়ে নেই কারাবন্দীরাও। শীতের কম্বল দিয়ে এঁকেছেন বঙ্গবন্ধুর মুখচ্ছবি। স্বাধীনতা প্রাপ্তির 50 বছর পর বঙ্গবন্ধুকে তাই শ্রদ্ধা জানাতে এই ব্যতিক্রমী উদ্যোগ।
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সৃষ্টিশীল কারাবন্দীদের হাতে তৈরি হয়েছে এই মুখচ্ছবি। বিভিন্ন ধরনের আইডিয়া, কোনটা করা যায়, কোনটা এক্সিকিউট করা যাবে, এরকম চিন্তা করতে করতে শীত শেষ হয়েছে, কম্বল অনেক আছে আমাদের, সো সেগুলো দিয়ে কিছু করা যায় কিনা। আমাদের ভালো লাগার জায়গা থেকে আমরা কাজটা করেছি। বঙ্গবন্ধুর যেই চিত্রটা যেই আঁকছে তাকে আমার লাখবার সালাম। আসলে খুব সুন্দর লাগতেছে, আমি খুব আনন্দ পেয়েছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এমন কর্মযজ্ঞ নিয়ে আনন্দিত সিনিয়র জেল সুপার। অনুপ্রাণিত হয়ে আমরা সকল বন্দীরা এখানে 100 জন বন্দী 2 দিন পরিশ্রম করে এই 220 ফিট দৈর্ঘ্যের এবং 160 ফিট প্রস্থের এই বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণা দেওয়ার 7ই মার্চের ভাষণের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতি এঁকেছেন। প্রবাদ আছে, থালাবাটি কম্বল জেলখানার সম্বল। সেই সম্বল কম্বল দিয়েই কারাবন্দীরা তাদের শিল্পকর্মে ফুটিয়ে তুলেছেন নিপুণ দক্ষতায়। বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্মশতবার্ষিকী উপলক্ষে তাই কারাবন্দীরা কম্বল দিয়ে এঁকেছেন তার মুখচ্ছবি। তাই তাদের প্রত্যাশা, ভালোবাসার নিদর্শনের মতোই তার প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত বঙ্গবন্ধু বেঁচে থাকুক হাজার কোটি মানুষের হৃদয়ে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আহমেদ সালাহিন, সময় সংবাদ, কেরানীগঞ্জ। জাতির জনকের জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্মরণীয় করতে মাত্র 22 ঘন্টায় 10 কিলোমিটার সড়ক জুড়ে আলপনা আঁকা শেষ করেছে গাইবান্ধার শিক্ষার্থীরা। বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকার মধ্য দিয়ে এবার গিনিস ওয়ার্ল্ড বুকে বাংলাদেশের নাম লেখাবার পালা। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। বদলে গেছে গাইবান্ধা বাদিয়াখালী সড়ক। 7 রঙে রাঙা পিচ ঢালা এই পথে চলতে গিয়ে অবাক পথচারীরাও। মাত্র 22 ঘন্টায় 2000 হাতের কারসাজিতে দৃষ্টিনন্দন সড়কটি নজর কেড়েছে সবার। এই যে স্টুডেন্টরা এই কাজগুলো করছে, এটা অনেক ভালো লাগছে। প্রায় 10 কিলোমিটার রাস্তা এরা যে সুন্দর করে আসতেছে, মানে আপ্লুত হয়ে গেছে। যুব সমাজ এইভাবে ভালো থাক, কোনো নেশায় না যাক, কোনো খারাপ দিকে না যাক, এটাই আমাদের প্রত্যাশা। রং তুলির আঁচড়ের ফাঁকে ফাঁকে জমে ওঠে স্বেচ্ছাসেবকদের আড্ডা। সড়কেই নাওয়া খাওয়া, সড়কেই বিশ্রাম। এভাবে বৃহস্পতিবার দুপুর থেকে রাত, পরদিন শুক্রবার সকাল 10টা পর্যন্ত টানা 22 ঘন্টায় গাইবান্ধা শহর থেকে বাদিয়াখালী পর্যন্ত 10 কিলোমিটার সড়কে শেষ হয় আলপনা আঁকার কাজ। এবার বিশ্বের বুকে নতুন করে বাংলাদেশকে তুলে ধরার পালা। সবাই মিলে একটা আনন্দ করা, সব স্টুডেন্টরা মিলে, এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত আনন্দের বিষয়। গিনেস বুকে নাম লিখাবো, এটা অবশ্যই আমাদের জন্য অনেক গৌরবের বিষয়। আমরা সবাই খুবই আনন্দিত হব যদি আমরা এটা সাকসেস করতে পারি। এই জিনিসটা যদি হয় পুরো পৃথিবীতে, তখন আমাদের জেলাটাকে সবাই চিনবে। এই আলপনার মধ্য দিয়ে বাংলাদেশ গিনেজ ওয়ার্ল্ড বুকে নাম লেখাবে বলে আশাবাদী জেলা প্রশাসনের শীর্ষ কর্তা ও উন্নয়ন কর্মীরা। এই দীর্ঘ 10 কিলোমিটার আলপনা, এটি হবে পৃথিবীর সর্বদীর্ঘ আলপনা। এত বড় আলপনার পৃথিবীতে হয়নি, এটা সর্ববৃহৎ এবং সবাই আমরা চেষ্টা করব যেন সেটা গিনিস বুক অব রেকর্ডে হয়ে থাকে। রেইনবো পেইন্টসের সহযোগিতায় দীর্ঘতম আলপনা উৎসবে ব্যবহার করা হয় 6000 লিটার রং। এ উৎসবের আয়োজন করে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা পোশাক। এবার উন্মুক্তভাবে তারাবির নামাজ আদায় করা যাবে, তবে করোনার সংক্রমণ রোধে নেওয়া হবে নানা সতর্কতামূলক ব্যবস্থা। সৌদি আরবের পবিত্র 2 মসজিদের সভাপতি শেখ আব্দুর রহমান আল সুদাইস এসব তথ্য জানিয়েছেন। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে গেল বছর পবিত্র রমজানে সৌদি আরবের পবিত্র 2 মসজিদ, মসজিদে নববী এবং মসজিদুল হারামে তারাবির নামাজ হয়েছিল সংক্ষিপ্ত পরিসরে। তবে চলতি বছর দেশটিতে করোনা কিছুটা নিয়ন্ত্রণে থাকায় সিদ্ধান্ত বদলেছে সৌদি সরকার। পবিত্র 2 মসজিদের সভাপতি এক বিবৃতিতে জানিয়েছেন, চলতি বছর মসজিদে নববীতে মুসল্লিরা উন্মুক্তভাবে তারাবির নামাজ আদায় করতে পারবেন। তিনি জানান, তারাবির নামাজ শেষ হওয়ার 30 মিনিট পর পর্যন্ত মসজিদ খোলা থাকবে। তবে করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নেওয়া হবে নানা সতর্কতামূলক ব্যবস্থা। সামাজিক দূরত্ব এবং মুসল্লিদের মাস্ক পরা নিশ্চিত করা হবে। সৌদি কর্তৃপক্ষ জানায়, পবিত্র রমজানে এবার মসজিদে নববীতে 60,000 মুসল্লি একত্রে তারাবির নামাজে অংশ নিতে পারবেন। করোনা মহামারীর কারণে মক্কা, মদিনা সহ বিভিন্ন স্থানে প্রবেশের জন্য পূর্ব অনুমতি সহ মুসল্লিদের মানতে হয় নানা শর্ত। তবে মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য এসব শর্ত কিছুটা শিথিলের কথা বলছে সৌদি আরব। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা শরীরে রক্ত জমাট বাঁধার জন্য দায়ী নয়। ইউরোপীয় মেডিসিন এজেন্সি এমন সবুজ সংকেত দেওয়ার পর স্বস্তি ফিরেছে জার্মানির চলমান টিকা কার্যক্রমে।
তবে এই টিকাটি ব্রিটেনের নতুন ধরনের করোনার বিরুদ্ধে কতটুকু কার্যকরী তা আবারও পরীক্ষার আহ্বান দেশটির চিকিৎসকদের। জার্মানি থেকে আরও জানিয়েছেন সহকর্মী বিটু বড়ুয়া। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা AZ122 নিয়ে ইউরোপীয় মেডিসিন এজেন্সির সবুজ সংকেত পাওয়ার পর থেকেই জার্মানির টিকা প্রদান কার্যক্রমে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। গত কয়েকদিনের বিরতি দিয়ে আবারও জার্মানির সাধারণ নাগরিকদের এই অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রয়োগ শুরু করেছে জার্মান স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত সারা দেশ জুড়ে ৭১ লক্ষেরও বেশি মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে, আর দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের সংখ্যা এখন ৩১ লাখেরও বেশি। তবে আবারও বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘন্টার ব্যবধানে দেশটিতে এখন পর্যন্ত ২৮,০০০-এরও বেশি মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন। এরই মধ্যে মৃত্যুবরণ করেছে গত ২৪ ঘন্টার ব্যবধানে ৩৫০-এরও বেশি মানুষ। সর্বমোট মৃতের সংখ্যা ৭৪,০০০ ছাড়িয়ে গেছে। তবে জার্মানির সাধারণ নাগরিক সহ প্রবাসীরা আশা করছেন টিকা প্রদান কার্যক্রম ঠিকমতো চললে অচিরেই করোনা থেকে মুক্ত হবে পুরো দেশ। দেখুন, অ্যাস্ট্রাজেনেকার টিকা কখনোই খারাপ হতে পারে না। টিকা গ্রহণের পর অনেক মানুষের শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে ঠিকই, কিন্তু এটা তেমন নাটকীয় কিছু না। তবে টিকাটির বিষয়ে এখনো বিস্তারিত বলা কঠিন যে এটি করোনা নতুন ধরনের বিরুদ্ধে কতটা কার্যকরী। তবু বলবো টিকাটি নিরাপদ। পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে মূলত যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে সেগুলো হচ্ছে জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া। জার্মান সরকার এবং জার্মানিতে এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রয়োগ অব্যাহত রয়েছে। তবে জার্মানির সাধারণ নাগরিক সহ রাজনীতিবিদরা মনে করছেন রাশিয়ার তৈরি স্পুটনিক ভি যদি বাজারে আসে তাহলে খুব শীঘ্রই করোনা থেকে মুক্তির নতুন উপায় খুঁজে পাবে সাধারণ মানুষেরা। জার্মানির বার্লিন থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সের বেশ কয়েকটি শহরে আবারও লকডাউন দেওয়া হয়েছে। এর ফলে ওইসব অঞ্চলের বাসিন্দারা অন্য এলাকায় চলে যেতে শুরু করেছেন। এদিকে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফরাসি সরকার। প্যারিস থেকে আরও জানিয়েছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। রাজধানী প্যারিস সহ ইল ফ্রান্সের ৮টি ডিপার্টমেন্ট ও অন্য ৮টি ডিপার্টমেন্ট মিলিয়ে মোট ১৬টি ডিপার্টমেন্টে ফ্রান্সে লকডাউন জারি করা হয়েছে। এদিকে লকডাউন ঘোষণার পর রাজধানী ছেড়ে যেতে দেখা গেছে বিপুল সংখ্যক মানুষকে, আর সে কারণে দিনপর বিভিন্ন রাস্তায় দীর্ঘ যানজট যেমন দেখা গেছে, তেমনি দূরপাল্লার বাস স্টেশন ও রেল স্টেশনে ছিল উপচে পড়া মানুষের ভিড়। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকানেও দীর্ঘ লাইন পড়তে দেখা যায়। তবে প্রশাসনিক অফিস আদালত বন্ধের কোনো নির্দেশনা না আসায় তা খোলা থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দেশটিতে বসবাসরত অভিবাসী ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের নির্দিষ্ট দিনে তাদের অ্যাপয়েন্টমেন্টের চিঠি নিয়ে সংশ্লিষ্ট অফিসগুলিতে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি রেস্টুরেন্ট খাতের কর্মসংস্থানে যুক্ত রয়েছেন। লকডাউন ঘোষণা করায় তাদের দুশ্চিন্তা আরও দীর্ঘায়িত হয়েছে। আমরা প্রথমে ভাবছিলাম হয়তোবা রেস্টুরেন্টগুলো খুলে দেবে, কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও রেস্টুরেন্ট তো খুলেই নাই, আবারও নতুন করে আরও ৪ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা হয়েছে সরকার পক্ষ থেকে। ফ্রান্সের প্রাইম মিনিস্টার ঘোষণা দিয়েছে যে ১৬টা ডিপার্টমেন্টে তারা লকডাউন করে দেবে। এদিকে ফ্রান্সে যুক্তরাজ্যের ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকার উপর সাময়িক যে স্থগিতাদেশ আরোপ করা হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তেক এই ভ্যাকসিন গ্রহণ করেছেন। তৃতীয় দফায় রাজধানী প্যারিস লকডাউনের কবলে পড়ল। দীর্ঘদিন থেকে কর্মসংস্থান হারিয়ে বিপুল সংখ্যক মানুষ ঘরে বসে আছেন। নতুন করে এই লকডাউন আরোপ করায় তাদের দুশ্চিন্তা এখন আরও দীর্ঘায়িত হলো। মামুনুল হক বাবু, সময় সংবাদ, প্যারিস। রেড জোনের কারণে ইতালির প্রায় অর্ধেক অঞ্চলের মানুষ রয়েছেন চরম হতাশায়। বার, রেস্টুরেন্ট সহ বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। এদিকে শুক্রবার থেকে ইতালিতে স্থগিত হওয়া অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ আবারও শুরু হয়েছে। এই অবস্থার মধ্যেই দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে শুক্রবার আরও 2টি অঞ্চলে রেড জোন ঘোষণা করা হয়েছে। রেড জোন এলাকায় বার, রেস্টুরেন্ট সহ বহু ব্যবসা প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে। অনেকেই দোকান ভাড়া দিতে না পেরে ছেড়ে যাচ্ছে দীর্ঘদিনের ব্যবসা। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও রয়েছেন চরম হতাশায়। আমাদের দোকানে কর্মচারী 4-5 জন সবসময় থাকে। এখন এই করোনার সময় আমরা মাত্র
দুজনে কাজ করতেছি। এভাবে যদি চলতে থাকে তাহলে তো দোকানের ভাড়া তো দিতেই পারতেছি না, তারপরে দোকান তো মালিকের কাছে হ্যান্ডওভার করতে হবে। এদিকে সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দরিদ্র মানুষের জন্য 11 বিলিয়ন ইউরো অর্থ বরাদ্দ দিয়েছে। আগামী 8 এপ্রিল থেকে এই অর্থ নাগরিকদের মধ্যে বিতরণ শুরু হবে। এছাড়াও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 55 বছর বয়সের বেশি নাগরিকদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে 1 ডোজের ভ্যাকসিন জনসন অ্যান্ড জনসন ইতালির ফার্মেসিতেও পাওয়া যাবে। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি নিজেও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানিয়েছেন। যত দ্রুত সম্ভব স্কুল খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন ক্লাসে আগ্রহী নয় বাংলাদেশি শিশুরা। আমাদের স্কুল খোলা ছিল, রেড জোনের জন্য বন্ধ হয়েছে, এর জন্য আমরা অনলাইন ক্লাস করি। আমি স্কুলে যেতে চাই, আমার ভালো লাগে না অনলাইন। এদিকে ইতালিতে 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 26,000 মানুষ। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কুয়েতে কারফিউ অব্যাহত রয়েছে। এ কারণে লোকসানের মুখে প্রবাসী ব্যবসায়ীরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। হঠাৎ করে করোনা আবারও লাগামহীন হয়ে উঠেছে কুয়েতে। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 7 মার্চ থেকে কারফিউ জারি করে কুয়েত সরকার। বিকেল 5টা থেকে সকাল 5টা পর্যন্ত 12 ঘন্টার কারফিউ 1 মাসের জন্য জারি করা হয়। কারফিউয়ের সরাসরি প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানের উপর। ক্রেতা শূন্য মার্কেটগুলোতে আগের মতো বেচাকেনা না থাকায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। দোকান ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছেন তারা। প্রাইভেট সেক্টরে আমরা যারা আছি খুবই একটু স্বাভাবিকভাবে আমরা একটু শোনীয় অবস্থায় আছি। প্রবাসী ভাইদের জন্য বলতেছি সবাই মাস্ক ব্যবহার করবে, সবাই ঘরে চারদার হিফাজতভাবে থাকবেন। সামনে সময়টা ভালো হয়, আমরা আরো আগে যাব। কুয়েতে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায় মন্দার কারণে অনেকেই ইতোমধ্যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেশে ফিরে গেছেন। তবে দেশটিতে অবস্থানরত প্রবাসীদের আশা শিগগিরই মহামারী কাটিয়ে আবারও তাদের ব্যবসায় প্রাণ ফিরবে। সময় সংবাদ, কুয়েত। করোনা মহামারীর মধ্যেও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় আবারও শীর্ষে ফিনল্যান্ড। এ নিয়ে টানা 4 বার বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেল দেশটি। তালিকায় স্থান পাওয়া 95টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 68তম। করোনা মহামারীর কারণে দেশে দেশে মানুষ অবসাদ ও বিষণ্ণতায় আচ্ছন্ন হলেও ভিন্ন চিত্র ফিনল্যান্ডে। 2020 সালেও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। শুক্রবার জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশ্বের 149টি দেশের জিডিপি, সামাজিক সুরক্ষা, ব্যক্তি স্বাধীনতা এবং দুর্নীতির মাত্রা বিবেচনায় এই প্রতিবেদন করা হয়েছে। উল্লেখিত বিষয়ের গড়মান ও সাধারণ মানুষ কতটা সুখী তার উপর ভিত্তি করেই সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। জরিপে আবারও শীর্ষে ইউরোপ। তালিকায় ফিনল্যান্ডের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক। পরের 3টি স্থান যথাক্রমে সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ডসের। এক ধাপ নিচে নেমে নিউজিল্যান্ডের অবস্থান 9ম স্থানে। 18তম থেকে 14তম স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য 17 ও ফ্রান্স 21তম অবস্থানে। আর একেবারে নিচের দিকে অবস্থান করছে আফ্রিকার দেশ লেসোতো, বোতসোয়ানা, রুয়ান্ডা ও জিম্বাবুয়ে। অন্যদিকে সবচেয়ে অসুখী দেশ নির্বাচিত হয়েছে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান। প্রতিবেদনে বলা হয়, মহামারীর কারণে গত বছর বিশ্বের 1/3 দেশেই সুখের ছিটেফোঁটা ছিল না। ইতিবাচক ছিলেন 22টি দেশের মানুষ। তারা করোনাকে স্বাভাবিক রোগ হিসেবে বিবেচনা করার পাশাপাশি আতঙ্কিত না হয়ে সতর্ক ছিল। ফিনল্যান্ডে ভাইরাসের প্রকোপ থাকলেও দেশটির বাসিন্দারা উন্নত জীবনযাপন, নিরাপত্তা ও সরকারি সেবা সঠিকভাবে পেয়েছেন। এসব কারণেই তালিকায় শীর্ষস্থান দখল করেছে দেশটি। ভোরের সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি। আরে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে সম্পর্ক আরো সুদৃঢ় করার আশা দুদেশের সরকার প্রধানের। পিকে কেলেঙ্কারিতে নাম এলেও ধরাছোঁয়ার বাইরে এসকে সুর ও শাহ আলম। বাংলাদেশ ব্যাংকে শুদ্ধি অভিযানের তাগিদ বান্ধবীদের ব্যবহার সময়ে।